আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। রাদিয়া ঘুমের ঘোরে এমনিতেই মাতাল হয়ে যায়। ওর কথা বিশ্বাস করছিস তুই বলদ? সিঁড়ি দিয়ে নামতে নামতে মিহির কথাটা ছুড়ে দিল। কথাটা শুনে ঐশী রাগে চোখ বড় করে তার দিকে তাকালো। বেলা গড়িয়ে যখন বিকেল, তাসফিয়া একটু বাইরে যায় কারোর ফোন আসায়, ঠিক তখনই নিঝুমের ফোনে এক অচেনা নাম্বার থেকে কল আসে। নিঝুম ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে এক চাপা অস্বস্তিকর কণ্ঠস্বর। তা শুনে নিঝুম বলে উঠল, কে বলছেন? ওপাশ থেকে গম্ভীর স্বরে উত্তর আসে, আমি কে তা না জানলে হবে। হসপিটাল থেকে সোজা হোস্টেলে যাবেন, সব ব্যবস্থা করা আছে, কিন্তু কেউ যেন কিছু না জানে। কথাগুলো শুনে নিঝুমের বুক ধক করে ওঠে। তবু নিজের ভয়টা আড়াল করে শক্ত কণ্ঠে বলে, আপনি কে? কেন আমি হোস্টেলে উঠবো? আমি বাড়ি যাব। ওপাশ থেকে ঠান্ডা অথচ ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে, বাড়ি গেলে মায়ের লাশ পাবেন, তাছাড়া আর কি। তবুও বাড়ি যাবেন নাকি আপনি? যেতে পারেন, যদি যদি মায়ের লাশ দেখতে চান তো। এই কথাই নিঝুম ভয়ে কেঁপে ওঠে। গলা ধরে এলেও কাপা স্বরে বলে, দেখুন, আমার সংসারে কেউ নেই তাদের দেখার মতো, আর কেউ নেই। প্লিজ, আপনি কে? কেন এমন করছেন? ওপাশ থেকে বিরক্ত হয় স্বর। যা বলেছি তাই শুনবেন। আপনার পরিবারের সব দায়িত্ব আমি নেব, উনি আপনাকে চিন্তা করতে হবে না, কিন্তু আমার কথা মানতেই হবে। সো বাই। ওপাশ থেকে বিরক্ত স্বর। কথাটা শেষ করেই লাইন কেটে যায়। ভয়ে নিঝুম আবার কল দিতে গেলে দেখে নাম্বারটা বন্ধ। তাসফিয়া কেবিনে আসলে তার মুখ দেখে বেশ কয়েকবার জিজ্ঞেস করে কিছু হয়েছে, কিন্তু নিঝুম এড়িয়ে গিয়ে আর কিছু বলল না। রাত পেরিয়ে দিনের আলো ফুটল এক নতুন দিনের সূচনা নিয়ে। নিঝুমের বাড়িতে খবর পাঠিয়ে দিয়েছে তাসফিয়া যে সে এখন তার বাড়িতেই আছে, তবে হসপিটালের কথাটা সে জানায়নি। নিঝুমের রক্ত পড়া বন্ধ হলেও ক্ষতের দাগগুলো এখনো জ্বলন্ত। পুরো এক সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছে ডাক্তার। আজ হসপিটাল থেকে রিস্টার্ট করে দেবে বলে তাসফিয়া ওষুধ আনতে সিঁড়ি দিয়েই নিচে নামছিল। ঠিক তখনই সে ধাক্কা খেলো এক শক্তপোক্ত কাঁধের সঙ্গে। আসলে আয়ান তাড়াহুড়ো করে নিঝুমকে দেখতে আসছিল। ধাক্কা লেগেই সে দ্রুত বলে উঠল, সরি, আমি দেখতে পাইনি। তাসফিয়া সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে বলল, সরি কিসের জন্য বলছেন? ধাক্কা দেওয়ার জন্য, নাকি ভালো করে ধাক্কা দিতে পারেননি বলে তার জন্য? আয়ান বাঁকা চোখে তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, কেন, ধাক্কা খেতে ভালো লাগে নাকি যে তালকে পিটিয়ে তিল করতে চান? বলদ বেটা। এই বলে তাসফিয়া সোজা হেঁটে চলে গেল। আয়ান হাঁ হয়ে তাকিয়ে রইল, তারপর নিজেই বিড়বিড় করে বলল, আমাকে সবাই হ্যান্ডসাম বলে, আমার সাথে লাইন মারার জন্য সব লাইনে দাঁড়ায়, আর এই ছেড়ি কিনা বলদ বলল, কি কপাল। নিজের কথাতেই হেসে উঠল সে। তারপর মাথার চুল চুলকাতে চুলকাতে বলল, তাহলে তো প্রেম প্রবেশ জমেছে। বলেই সে সেখান থেকে চলে গেল। নিঝুম হসপিটাল থেকে বের হয়ে আসতেই আয়ানের গাড়িতে উঠে বসলো। সে তাদের পৌঁছে দিবে বলেছে। নিঝুমের পাশে তাসফিয়া বসলো আর বলে উঠল, আচ্ছা, তুই যে হোস্টেলে উঠেছিস জানাসনি কেন বেয়াদব? তার উপর আবার আমারই রুমে। ইস, কি যে মজা হবে রে। কথাটা শুনে নিঝুম একটু চমকে গেল, বিস্মিত হয়ে বলল, তোকে কে বললো? কে আবার? মিহির স্যারই। উনি ফোন দিয়ে বললেন তোর বাসা থেকে নাকি সব কিছু দিয়ে গেছে, সব রেডি, তুই শুধু গিয়ে উঠবি। এই কথাই নিঝুম আর কিছু বলল না, চুপচাপ বাইরে তাকিয়ে রইল। তার মাথার ভেতর হাজারটা প্রশ্ন একসাথে ভিড় করতে লাগলো। এই সব কিছু কে করলো, কেন করলো? এদিকে আয়ান গাড়ি চালাচ্ছিল। সামনের মিররে একবার চোখ তুলে নিঝুমের দিকে তাকালো। হোস্টেলের সামনে নামিয়ে দিল আয়ান তাসফিয়া আর নিঝুমকে। নিঝুম ভদ্রভাবে আয়ানের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ স্যার, সাহায্য করার জন্য। কিন্তু তাসফিয়া তো তাসফিয়াই। আয়ান চশমা খুলে তার দিকে তাকাতেই তাসফিয়া মুখ বাঁকালো। সেটা দেখে আয়ানও মুখ ভেঙচিয়ে বলল,
এই মুখ বেঁকি, এই ভালো করে কি একটা ধন্যবাদও দিতে জানিস না? তাসফিয়া খেপে উঠল। ও ওরে শালা, তুই তুকারি করছিস আমার সাথে? সাহস তো কম না তোর। আয়ন গাড়ির মিররে ভাব দেখিয়ে চুল ঠিক করতে করতে বলল, সাহস তো থাকবেই বেবি, বস বলে কথা, ভালো করে কথা বললে একটা চাকরি দিতাম, এই আর কি। তাসফিয়া দুষ্টু হাসি দিল মুখে হাত চাপিয়ে, তারপর বলল, তোর চাকরির পিন্ডি চটকাবো আমি, দাঁড়া। এই বলেই মাথার হিজাব থেকে পিন খুলে এক নিমিষে আয়নের গাড়ির সবগুলো টাওয়ারের হাওয়া বের করে দিল। নিঝুম তা দেখে মুখে দু হাত চাপা দিয়ে অবাক চোখে একবার আয়নের দিকে একবার তাসফিয়ার দিকে তাকালো, তারপর রাগী গলায় বলে উঠল, ওরে তাসফিয়া, আমার চাকরি খাস না, থাম বোন। তাসফিয়া কাজ শেষ করে দুহাত ঝেড়ে আয়নের সামনে দাঁড়ালো। আয়ন হাঁ করে তাকিয়ে রইল। ফের তাসফিয়া তার মুখের সামনে হাত বাড়াতেই যেন তার হুঁশ ফিরল। আয়ন রাগী চোখে তাকাতেই তাসফিয়া চোখ মেরে বলল, নে, তোর তো হাওয়া রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, আগে ওদের চাকরির ব্যবস্থা কর, তারপর না হয় আমাকে দেওয়ার কথা ভাবিস। আয়ন কোনো ভাবান্তর ছাড়াই তাসফিয়ার দিকে একটু ঝুঁকে লো ভয়েসে বলে উঠল, আই লাভ ইউ বেকআপ মুখী। কথাটা শুনে তাসফিয়ার চোখ ছানা বড়ার মতো গোল হয়ে গেল। এত বড় কাণ্ড করলো আর উনি কিনা পাগলের মতো প্রপোজ করছে। নিঝুম ভেবেছিল আয়ন রেগে কিছু বলছে, সে দ্রুত সামনে এসে বলল, স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, ওকে কিছু বলবেন না প্লিজ। আয়ন একটু ভাব নিয়ে বলল, ওকে ওকে, আপনি আমার কিউট কর্মচারী, তাই আপনার উপর দয়া করে ছেড়ে দিলাম। তাসফিয়া রাগে ফুঁসতে লাগলো, কিছু বলল না। নিঝুম হালকা হেসে বলল, ধন্যবাদ স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি অসুস্থ, যান গিয়ে রেস্ট নিন, না হয় আমি রেস্ট হয়ে যাব। শেষের কথাটা বেশ আস্তে করে বলল আয়ান, কিন্তু শেষের কথাটা নিঝুম শুনতে পেল না। তারপর নিঝুম আর তাসফিয়া গেটের ভেতরে ঢুকে গেল, আর আয়ান রাস্তার অপরেই বসে মাথায় হাত দিয়ে টাওয়ারগুলোর দিকে তাকিয়ে আস্তে করে বলল, তোরা আমার ইজ্জত এমনে খাইলি রে। ভেতরে ঢুকতে একজন তাদের রুম দেখিয়ে দিল। তখনই জানতে পারলো তাসফিয়া আর নিঝুম একই ঘরের রুমমেট। এই খবরে তাসফিয়া তো বেশ খুশি। রুমে ঢুকে দরজা খুলতেই যেন দুজনেই হা হয়ে গেল। যে রুমে 4 জন করে থাকার কথা সেখানে মাত্র 2টো বেড। শুধু তাই নয়, পুরো রুম জুড়ে নীল আর হলুদ রঙের ফেয়ারি লাইটিং। আলোটা এমনভাবে সাজানো যে পুরো ঘরটা যেন স্বপ্নের মতো লাগছে। বেডের দিকে চোখ যেতেই দুজনেই বিস্মিত হয়ে গেল। বেডের ওপর প্রায় 100 থেকে 200-র মতো নতুন জামা রাখা আছে, সাথে সব যাবতীয় জিনিসপত্রও। আর সবচেয়ে বেশি তাক লাগিয়ে দিল বেডের পাশের র্যাকটা। র্যাক জুড়ে 4 ধাপ ভর্তি করে রাখা চকলেট, চিপস আর বিস্কুটে। নিঝুম আর তাসফিয়া দুজনেই চোখাচোখি তাকালো। কিছু না বলেই আবার দরজা বন্ধ করে কাউন্টারের দিকে এগিয়ে গেল। কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করতেই তারা বলল। নিঝুম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, তাহলে 2টো বেড কেন? বাকি 2জন কোথায় গেল? ওপাশ থেকে তারা শুধু উত্তরেই বলল। নিঝুম আর তাসফিয়া আর কিছু না বলে রুমে ফিরে এলো। নিঝুমের মাথায় যেন কিছুতেই হিসেব মিলছে না। রুমে ঢুকে র্যাকটার কাছে যেতেই তার চোখে পড়ল একটা সাদা চিরকুটের দিকে। চিরকুটটা হাতে নিয়ে খুলল সে, যার ভেতরে ছোট্ট করে লেখা, আপনার জন্য এক মুঠো সুখ, বিনিময়ে একটু ভালোবাসা। তাসফিয়া বেডের ওপর শুয়ে বলে উঠল, নিঝুম রে, दाल में कुछ तो गड़बड़ है। নিঝুম একটা গভীর শ্বাস ফেলল। বেডের ধারে বসে ক্লান্ত গলায় বলল, আমার মাথা ঘুরছে বোন, আর পারি না আমি এসব ধকল সামলাতে। মনে হচ্ছে জীবনটা আমাকে নিয়ে খেলছে। তাসফিয়া কাত হয়ে তার দিকে তাকিয়ে বলল। দেখিস আল্লাহ তোকে নিরাশ করবে না। নিঝুম আর কিছু বলল না, চোখ বুজে ফেলল। মনে হচ্ছে সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। মাথার ভেতর হাজারো প্রশ্ন জমে আছে। মেহরাব কেন তার সাথে এমন করছে সে ভেবে পায় না।
কেকে বেডের উপর চিত হয়ে শুয়ে আছে, তার হাত পুরো ব্যান্ডেজ করা। আয়ন এসে পাশে শুয়ে পড়লো, তারপর জিজ্ঞেস করলো। হাতের জ্বালা কমেছে? কেকে হালকা হাসলো। এই জ্বালানি ভরা মানুষটা কাছে এলে সব ঠিক হয়ে যাবে, বুঝলি? আয়ান হেসে উঠল কেকের কথায়। এত লেট হলো কেন? কেকের কথায় আয়ন সব খুলে বলল। টায়ার পাংচার হয়ে যাওয়ায় সে রিকশায় করে আসতে পারেনি, খুচরো টাকাও ছিল না, তাই হেঁটে হেঁটেই এসেছে। শুনে কেকে বলল। ভালোই তো, একটু হাঁটার ফিল নে। বড়লোকের মতো সবসময় তো গাড়ি দিয়ে বসে থাকিস। আয়ন কেকের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলল। আমার বিয়ের ফুল যে কবে ফুটবে, দুঃখে মনটাই কান্দে চায়। কেকে বেড থেকে উঠে বসতে বসতে বলল। তোর বিয়ের ফুল গাধা খেয়ে নিয়েছে, তাই তো তোর মাথা গাধার মতো বুদ্ধিতে ভরা। আয়ন চোখ ছোট ছোট করে বলল। গাদা না কে গরু খেলেও মানতাম ভাই। কেকে মৃদু হেসে উঠল। আয়ন ছেলেটা সত্যি বন্ধুসুলভ। কেকের কাছে সে শুধু ভাই নয়, বন্ধুর চেয়ে কোনো অংশে কম না যেন। চন্দ্রীপুর গ্রাম। আপনার সাহস হয় কি করে ওর গায়ে হাত তোলার, মামি? নার্গিস রাগে ফেটে পড়ে বলল। সব কিছুর জন্য তুই দায়ী। যেদিন থেকে এই বাড়িতে পা রেখেছিস সেই দিন থেকেই যেন কালো ছায়া নেমেছে। বের হয়ে যা আমার বাসা থেকে। রাফিন রেগে পাশেই দাঁড়িয়ে থাকা নূপুরের দিকে এক পলক তাকালো, তার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল। মামি, আমার সাথে এমন দুর্ব্যবহার করে আপনি বড় ভুল করলেন, বুঝলেন? আমি চলে যাচ্ছি, আবার দেখবেন দরকার পড়লে আমাকেই না ডাকতে হয়। এই বলে রাফিন বেরিয়ে গেল। বাইরে গিয়ে গাড়িতে উঠল। গাড়ি দ্রুত গতিতে চলতে শুরু করতে রাসেল ড্রাইভ করতে করতে বলল। স্যার, ম্যাম যে বরাবর মেহরফ করছিলেন, ঠিক বুঝলাম না। রাফিন কাউকে ফোন দিতে দিতে উত্তর দিল। ওটা নিয়ে কাল ভাববো, আজ আগে একটা শুভ কাজ সেরে নেই। ফোন রিসিভ হতেই সে বলল। ড্যাড, একটা বড় অফার আছে, ভালো দাম পাবো, আই অ্যাম শিওর। ওপাশ থেকে কিছু বলার পর রাফিন বিকৃতভাবে হেসে উঠল। ওকে ফাইন ড্যাড। ফোন কেটে দিয়ে বিড়বিড়িয়ে বলল। আমার পরীর গায়ে হাত তোলার শাস্তি এবার নিজের চোখেই দেখবি। সন্ধ্যা নামতেই নিঝুমের ফোনে তার মায়ের কল এলো। ফোন ধরতেই ওপাশ থেকে কান্না ভেজে কণ্ঠ ভেসে এলো। মারে, এত রাগ করেছিস যে হোস্টেলে গিয়ে উঠলি? একটু না হয় মেরিয়েছি, মাকে কি ক্ষমা করা যায় না? মা, আমার ফিরে আয়। নিঝুম নিশ্চোপে চোখের জল ফেলল, তারপর নিজেকে সামলে বলল। আম্মু, আমি রাগ করিনি। সামনে আমার ফাইনাল পরীক্ষা, তাই এখানে থাকলে ভালো হবে। তুমি চিন্তা করো না, মাসের শেষে বোনের জন্য খরচ পাঠাবো আমি। ওপাশ থেকে মায়ের কাদো কণ্ঠ এলো। আচ্ছা মা, কিন্তু পরীক্ষা শেষ হলেই চলে আসবি, ঠিক আছে? নিঝুম হালকা হাসলো। আচ্ছা আম্মু। এই বলে সে ফোন কেটে দিল। এর মাঝে মিহির কয়েকবার ফোন করে নিঝুমের খোঁজ খবর নিতে থাকে। প্রতিবারই জানতে চায় তার শরীর এখন কেমন আছে, হোস্টেলে থাকতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, খাবার ঠিকমতো খাচ্ছে কিনা। মিহিরের কণ্ঠে দায়িত্ববোধ থাকলেও কোথাও যেন একটা অদ্ভুত কিছু লুকিয়ে আছে। নিঝুম খুব সাবধানে ঘুরিয়ে পেঁচিয়ে মিহিরকে কিছু প্রশ্ন করার চেষ্টা করলেও সে যেন ইচ্ছে করেই বিষয়গুলো এড়িয়ে যায়। তার কথার ততবারই কোনো উত্তর মেলেনি, শুধু আশ্বাস আর তাড়াহুড়ো দিয়ে ফোন রেখে দিয়েছে মিহির। তার মায়ের ফোন কেটে গেলে নিঝুম কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। বুকের ভেতরটা হালকা ভারী হয়ে আছে। প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর না পেয়ে আরো গভীরে জমে যায়। এই সময় তাসফিয়া পাশের থাকায় নিঝুম একটু স্বস্তি পায়। তাসফিয়া বারবার জিজ্ঞেস করে কিছু লাগবে কি না, পানি খাবে কি না। স্কুল জীবন থেকেই মেয়েটা নিঝুমের খেয়াল রাখে, আজও তার ব্যতিক্রম নয়। নিঝুম বুঝতে পারে সব অস্থিরতার মাঝেও কিছু মানুষ এখনো আছে যারা নিঃশব্দে পাশে দাঁড়িয়ে থাকে। এই ভাবনাটুকুই তাকে সামান্য শক্তি দেয়। রাতে খাওয়া শেষ করেই নিঝুম ব্যালকনিতে এসে দাঁড়ালো। সেখান থেকে শহরের রাস্তার যানজট, গাড়ির আলো সব মিলিয়ে একটা অস্থির জলকানি চোখে পড়ে। খোলা চুলে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে রইল। মৃদু বাতাসে চুলগুলো দুলছে, কিছু চুল এসে তার গালে আসছে পড়ছে। এই নিঃশব্দ মুহূর্তেই হঠাৎ তার ফোন বেজে উঠল।
নিঝুম বিরক্ত হয়ে ফোন রিসিভ করতে ওপাশ থেকে সেই পরিচিত অথচ অচেনা কণ্ঠ। কি ম্যাডাম, পছন্দ হয়েছে রুম? নিঝুম দাঁত চেপে রাগী স্বরে বলে উঠল। বেয়াদব লোক, তোকে সামনে পেলে কুচি কুচি করে কাটতাম, তারপর রান্না করে গরুকে খাওয়াতাম, আর সেই গরু তোকে তৃপ্তি করে খেত, বুঝলি? ওপাশ থেকে লোকটা হেসে উঠল। সেই হাসিটা নিঝুমের গা শিরশির করে দিল। উফ, রাগের চেহারা আপনাকে বেশ মানায়। ইচ্ছে করছে চুলগুলো আলতো করে আপনার কানের পাশে গুজে দিই। এই কথা শুনেই নিঝুমের বুক ধক করে উঠল। সে সঙ্গে সঙ্গে চারিদিকে তাকাতে লাগলো, রোডের এপাশ ওপাশ। মনে হচ্ছে লোকটা যেন খুব কাছে আছে, আশেপাশে কোথাও তাকে দেখছে। নিঝুম শক্ত হয়ে দাঁড়িয়ে ফোনে বলে উঠল। আপনি এখানেই আছেন তো, তাই না? বেয়াদব লোক, ভয় পান আমাকে? সামনে এসে দেখান দেখি কত সাহস আপনার। ওপাশ থেকে লোকটা হালকা হেসে উঠল। সেই হাসিতে কোনো তাড়া নেই। হেসে বলল, অবশ্যই আসবো, কিন্তু আমি আসলে নিজেকে সামলাতে পারবেন তো ম্যাডাম? এই কথাটুকু বলেই সে একটু থামলো। নিঝুমের বুকের ভেতর ধক করে উঠল। লোকটা যেন ইচ্ছে করেই সেই নীরবতাটা টেনে নিল। লোকটা ফের বলে উঠল, আমার সামনে দাঁড়িয়ে থাকলে যে আপনার শ্বাস কাঁপবে না, আপনার বুক ধরপড়াবে না, সে নিশ্চয়তা তো আমি পাই না ম্যাডাম। লোকটি ফের বলে উঠল। নিঝুমের আঙ্গুল শক্ত হয়ে ফোনটা চেপে ধরল। চারপাশের আলো, গাড়ির শব্দ সব হঠাৎ খুব দূরের মনে হচ্ছে যেন এক অদৃশ্য কোনো চোখ যেন এখনো তাকে দেখছে খুব মনোযোগ দিয়ে। নিঝুমকে এমন চুপ থাকতে দেখে লোকটি ওপাশ থেকে বলল, আপনার এমন খোলা চুলে দেখে নিজেকে বড্ড বেসামাল লাগে। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা। নিঝুম এবার বেশ রেগে গেল। এমনিতেই তো থ্রেট দিচ্ছে, আবার প্রেমালাপ করতে আসছে। রাগে ফোনটাই কেটে দিল আর রুমে চলে গেল। তা দেখে দূর থেকে কেউ একজন তা দেখে মৃদু হাসল। চন্দ্রীপুর গ্রাম। সকাল ঠিক 6টা। নূপুর কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সঙ্গে তার মাও ছিল। তার মা দুদিন কাজে না যাওয়ায় আজ তাড়াতাড়ি ছুটছে, কিন্তু মোড়ের কাছে এসে দুজনের পথ আলাদা হয়ে গেল। নূপুরের স্কুলের রোড ডান দিকে আর শহরের বাস ধরার টার্মিনাল বাম দিকে। তাই মোড় পেরানোর পর মা মেয়ে আলাদা পথে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগিয়েই হঠাৎ নূপুর থমকে দাঁড়ালো। একটা পুরুষ কণ্ঠ তার ওপর আবার তার নাম ধরেই ডাকছে। নূপুর স্বভাবগতভাবেই সাহসী নিঝুমের থেকে ভয় পাওয়ার বদলে সে পেছনে ঘুরে তাকালো। দেখতে পেল রাস্তার ধারে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির পাশে অল্প বয়সী এক ছেলে, মুখে মাস্ক পরা, চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু দৃষ্টিটা অস্বস্তিকর। নূপুর কিছুক্ষণ তাকে লক্ষ্য করেছিল। এমন সময় ছেলেটা আবার ডাকলো। নূপুর একটু এগিয়ে গিয়ে কড়া গলায় বলল, কে আপনি? আমার নাম জানলেন কিভাবে? ছেলেটা হালকা হেসে ফেলল, সেই হাসিটাই অদ্ভুত কিছু লোকানো। এটা কোনো ব্যাপার নাকি? তারপর চোখ বোলালো তার মাথা থেকে শুরু করে পা অবধি। দেখতে তো মাশাল্লাহ, কিন্তু মনের ভেতর এত শয়তানি কেন আপনার? এই কথা শুনেই নূপুরের রক্ত গরম হয়ে উঠল। আপনার সাহস তো কম না। নূপুর হঠাৎ চিৎকারের সুরে বলল, কাকে শয়তান বলছেন? ডাকবো গ্রামের সবাইকে? এমন গণধোলাই দেবে না, জীবনে ভুলবেন না। ছেলেটা এবারও হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো ভয় নেই, বরং এক ধরনের ঠান্ডা নিশ্চিন্ততা। হঠাৎই সে পকেট থেকে কিছু একটা বের করলো। নূপুর কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় ক্লোরোফর্ম ভেজানো কাপড় তার মুখে চেপে ধরলো। সেই মুহূর্তে নূপুর ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু শরীর দ্রুত ভারী হয়ে এলো। চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল, ঠোঁট কাঁপলো, শব্দ বেরোলো না। আর তখনই সে জ্ঞান হারিয়ে ছেলেটার উপর ঢলে পড়ল। ছেলেটা আর এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত নূপুরকে কোলে তুলে গাড়ির ভেতরে ঢুকিয়ে ফেললো। দরজা বন্ধ করে শব্দটা ভরে নিস্তব্ধতায় কেমন যেন বড্ড ভারী শোনালো। গাড়ির ইঞ্জিন স্টার্ট হতেই সে দ্রুত শহরের রাস্তায় পাড়ি জমালো।
চন্দ্রীপুর গ্রাম তখনও ঘুমিয়ে। ভোরে সেই সময়টাই রাস্তায় লোকজন তো দূরের কথা, কুকুর আর পাখির ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। দোকানপাট বন্ধ, চারপাশ নিস্তব্ধ। এই নিস্তব্ধতার মাঝে কেউ বুঝতেই পারল না ভোরের আলো ফোটার আগেই এভাবে একটা মেয়েকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল কেউ একজন। আর নূপুর, সে তখন অচেতন, অজানা এক গন্তব্যের পথে। কিরে, কাজ করেছিস? ওপাশ থেকে ভেসে এলো ঠান্ডা কণ্ঠ। জি স্যার, সব ঠিকঠাক। এবার কি করব? রাফিন ঠোঁটের কোণে এক শয়তানি হাসি টেনে নিল। চোখে কোনো অনুশোচনা নেই, কণ্ঠে সেই এক ফোঁটা দ্বিধা। আমার শুধু কিডনিটা চাই, বাকি যা করার তুই জানিস। ওকে। এইটুকু বলেই সে ফোন কেটে দিল। গাড়ির ভেতর মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। পাশে বসা রাসেল গাড়ি চালাতে চালাতে কিছুটা হতভম্ব হয়ে তাকিয়ে রইল রাফিনের দিকে। গলা শুকিয়ে আসা কণ্ঠে বলল, স্যার, মেয়েটা তো ছোট মানুষ, ছেড়ে দিন না প্লিজ। রাফিন ধীরে মাথা ঘুরিয়ে সোজা রাসেলের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল না রাগ, ছিল ভয়ঙ্কর নিশ্চিন্ত এক কঠোরতা। আমার পরীর সাথে খারাপ ব্যবহার করেছে, তার শাস্তি তো পেতেই হবে, তাই না? রাসেল সাহস সঞ্চয় করে আবার বলল, স্যার, বলছিলাম কি, ওকে আটকে রেখেও তো কাজ চালানো চাই। আপনি চাইলে পরীর মাকে হুমকি দিয়ে পরীকে বিয়ে করার একটা সুযোগ পেতে পারেন, কিন্তু প্লিজ স্যার, ওকে কিছু করবেন না। রাফিন কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে তখন এক অদ্ভুত আলো, যেন ভেতরে ভেতরে কোনো ভয়ঙ্কর হিসেব করছে। কথা না বলে পরীর অফিসে চল। রাসেল এবার গাড়ির গতি আরো বাড়ালো। আজও নিঝুম ভার্সিটিতে যায়নি। কেন যায়নি? তার নিজের কাছে বিষয়টা পরিষ্কার। আজ তাকে কেকের সাথে কথা বলতেই হবে। অদ্ভুত এক টান অনুভব করছে সে, কেন জানি না। তার মন বারবার বলছে এই কেকই তার সেই মেহরাব। এই অনুভূতিটা যুক্তির বাইরে, কিন্তু অপেক্ষা করার মতো নয়। তাসফিয়া বারবার তাকে ভার্সিটি যাওয়ার কথা বলেছে, কিন্তু নিঝুম আজ যেন একেবারেই নাসুরবান্দা, কোনো কথা শুনল না। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিয়েই ফেলল, আজ ভার্সিটি নয়, সে যাবে অফিসেই। মনে মনে ঠিক করে নিয়েছে, আজ উত্তর না পেলে সে আর নিজেকে সামলাতে পারবে না। নিঝুম কেবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এক মুহূর্তের জন্য দ্বিধায় নেমে গেলেও আর ভাবল না কিছু। সরাসরি দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকেই তার চোখে পড়ল কেকে চেয়ার ছেড়ে হেলান দিয়ে বসে আছে, সামনে খোলা ল্যাপটপ, স্ক্রিনে কি যেন কাজ করছে। চোখ দুটো পুরো মনোযোগ আটকে আছে সেখানে। কিবোর্ডে আঙুলে দ্রুত নড়াচড়া, মুখে সেই চেনা গম্ভীর ভাব। নিঝুম কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। এই মানুষটাই কি তার মেহরাব? তার মনের ভেতর জমে থাকা সব প্রশ্নের কেন্দ্রবিন্দু। কে তখনও খেয়াল করেনি কেবিনে সে আর একা নেই। আজ কেকে পরেছে ধূসর রঙের শার্ট আর কালো প্যান্ট, চোখে কালো চশমা। শার্টের বুকের কাছে দুটো বোতাম খোলা, ফর্সা বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে। গলায় ঝুলছে কয়েকটা কালো মালার মতো কিছু, হাতে কালো ঘড়ি আর সঙ্গে একটা ব্রেসলেট। পুরো সাজটাই কেমন যেন গম্ভীর, অথচ চোখ টানার মতো। নিঝুম যখন তাকিয়ে থাকতেই ব্যস্ত, ঠিক তখনই কেকের গম্ভীর কণ্ঠে তার ধ্যান ভাঙল। সমস্যা কি? ভেতর আসবেন নাকি ওখানে দাঁড়িয়ে থাকবেন? কণ্ঠটা শান্ত, কিন্তু ভেতরে যেন অন্যরকম একটা চাপা কণ্ঠ লুকিয়ে আছে। নিঝুম আর কিছু ভাবল না। ভেতরে ঢুকে নিজের টেবিলের উপর ব্যাগটা রাখতেই সরাসরি কেকের কাছে চলে এলো। গলায় চাপা কষ্ট, চোখে জমে থাকা প্রশ্ন সব একসাথে বেরিয়ে এলো। আপনার সমস্যা কি তাই বলুন? কণ্ঠটা কাঁপছিল, তবুও সে থামল না। 2 বছর কোথায় ছিলেন? এমন কেন করছেন? একটু থেমে ভারী গলায় বলল, আমাকে কি মানুষ মনে হয় না আপনার? এত কষ্ট দিচ্ছেন কেন আপনি? কেক এতক্ষণ চুপচাপ ছিল, কিন্তু হঠাৎই যেন তার ভেতরের সব ধৈর্য ছিঁড়ে গেল। সে আচমকা চেঁচিয়ে উঠল, আয়ান, এই আয়ান, ভেতর আয় তো। তার কণ্ঠে এমন একটা রুক্ষতা ছিল যে নিঝুম চমকে উঠল। ঘরের বাতাস যেন মুহূর্তে ভারী হয়ে গেল, কিন্তু নিঝুম ভয় পেল না।
কেবিনের বাইরে থেকে দ্রুত পায়ের শব্দ এগিয়ে আসতে লাগলো। আয়ান কেবিনে ঢুকতেই কেকে করা গলায় বলে উঠল, এই মেয়েটাকে বলে দিস আমার কাছে যেন চিপকাইতে না আসে, নাহলে একদম লেবুর মতো চিপকে রেখে দেবো। আয়ান কিছু বলার জন্য মুখ খুলতেই তার আগেই নিঝুম কাপা কণ্ঠে বলে উঠল, আপনি আমার মেহেরাব বলুন, আমি কি দোষ করেছি? আমায় কেন এমন করছেন আমার সাথে, বলুন না। এই কথাটা শুনেই কেকের রাগ যেন বিস্ফোরিত হলো। সে ঝট করে চোখের চশমা খুলে টেবিলের উপর ছুঁড়ে মারল। কাচের শব্দে ঘরের বাতাস আরো ভারী হয়ে উঠল। রাগে দাঁত চেপে সে চেঁচিয়ে উঠল, মেহরাব, মেহরাব, মেহরাব। কে রে ও? বারবার আমার সামনে এই নাম নিচ্ছিস কেন? থাপড়ি সোজা করে দেব। একদম চুপচাপ কাজ কর, আর একটা শব্দও না। নিঝুম ফের কিছু বলতে মুখ খুলেছিল, কিন্তু সে সুযোগ আর পেল না। চর কেকের হাত টিকিয়ে পড়ল নিঝুমের গালে। শব্দটা কেবিনের ভেতর প্রতিধ্বনির মতো ছড়িয়ে গেল। আয়ন হতভম্ব হয়ে সঙ্গে সঙ্গে কেকে ধরে টেনে সরিয়ে নিল। তুই এসব কি করছিস? কে? তার কণ্ঠে রাগ আর অবিশ্বাস। আয়ন ভাবতেও পারেনি কেকে এই কাজ করবে। নিঝুম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে যেন বিশ্বাসই করতে পারছে না এই মানুষটাই তার গায়ে হাত তুলল। ধীরে ধীরে সে চোখ তুলে তাকালো কেকের দিকে। এক মুহূর্তের জন্য দুজনের দৃষ্টি মিলল, আর ঠিক তখনই নিঝুমের চোখ আটকে গেল কেকের চোখের নীলমণি। কিন্তু মেহরাবের তো চোখের মণি ছিল তো কালো। নিঝুমের বুকের ভেতরটা হঠাৎ ধসে পড়ল। সব সন্দেহ, সব বিশ্বাস একসাথে এলোমেলো হয়ে গেল। নিঝুম হুট করেই হেসে উঠল। এই অপ্রত্যাশিত হাসিতে আয়ন একটু আটকে উঠল। চর খেয়ে মেয়েটা আবার পাগল টাগল হয়ে গেল না তো? সে দুশ্চিন্তা ভরা চোখে নিঝুমের দিকে তাকালো। কেকে চুপচাপ নিঝুমের দিকে তাকিয়ে রইল। নিঝুম হাসিটা থামিয়ে শান্ত গলায় বলে উঠল, আবার ভুল হয়েছে স্যার, মাফ করবেন। একটু থেমে ফের করলো, আপনি আমার মেহরাব হতেই পারেন না, আমার মেহরাব এমন ব্যবহার করতেই পারে না আমার সাথে। আমি দুঃখিত স্যার, আপনি কাজ করুন। অবশ্যই কাজ করব, আর ডিস্টার্ব করবে না। তারপর দুজন আলাদা আলাদা টেবিলে বসে কাজে মন দিল, যেন কিছুই হয়নি এমন স্বাভাবিক ভঙ্গিতে। আর এইদিকে আয়ান একেবারে জোকারদের মতো দাঁড়িয়ে আছে। একবার কেকের দিকে তাকাচ্ছে তো আবার নিঝুমের দিকে। পরিস্থিতি বুঝে সে চুপচাপ কেবিনের সোফায় গিয়ে বসে পড়ল। কেকে সেটা দেখে ল্যাপটপ হাতে নিয়েই বলে উঠল, যা নিজের কেবিনে যা। কথাটা শুনে আয়ান সোফায় আরো হেলান দিয়ে শুয়ে পড়ল। ফোন বের করে টিপতে টিপতে বলল, জীবনও না, তোদের উপর বিশ্বাস নেই। আমি গেলেই আবার মারামারি লাগিয়ে দিবি, তার চেয়ে আমি এখানেই গেমস খেলি। কেকে আর কোনো জবাব দিল না। নিঝুম নিজের কাজে মন দিল খুব স্বাভাবিক ভঙ্গিতে, কিন্তু তার ফর্সা গালে কেকের দেয়া চরের দাগটা তখনও স্পষ্ট, লালচে হয়ে জ্বলজ্বল করছে। অফিসের রিসেপশনে রাফিন বসে আছে প্রায় আধা ঘন্টার মতো। আছে নিঝুমের সঙ্গে দেখা করতে এসেছে। তার শরীর কেমন আছে, সব ঠিকঠাক কি না সেটা জানার জন্য শুধু তাই নয়, আরেক উদ্দেশ্য নিয়েও সে এসেছে। এদিকে আয়ান বাইরে যেতে লাগছিল। কেন যেন তার গেম খেলার সময় চিপস ছাড়া জমে না। তা কিনতেই সে বের হচ্ছিল। চলতি পথে রাফিনের সঙ্গে দেখা হয়ে গেলে আলাপ করার সুযোগ পেল। হসপিটালে নিঝুমের কেবিনে নিঝুমের সঙ্গে ছিল, এর কারণে তাকে চিনতে আয়নের কোনো অসুবিধা হলো না। কথার মাঝে রাফি নিঝুমের কথা বলতে গেলে তার কেবিনের দিকে দেখিয়ে দিল। রাফিন কেবিনের দিকে টোকা দিতে গেলেই ভেতর থেকে কেকে বলে উঠল, ভেতরে আসতে। রাফিন ভিতরে ঢুকতে স্থির হয়ে গেল। কেকে দেখে যেন বিশ্বাসই করতে পারছি না। তার নাম মানে কি? তার মানে কি সেদিন মেহরাব মারা যায়নি? উচ্চ কণ্ঠে রাফিন বলে উঠল, মেহরাব, তুই এত বছর পর? কারোর গলার স্বর শুনতে পেয়ে কেকে বিরক্তিতে তাকিয়ে বলল, ডিসকাস্টিং। এক বান্দাকে থামিয়েছি তো আরেক বান্দা হাজির। তোর মেহরাব কে ভাই? রাফিন এবার নিঝুমের দিকে তাকালো। নিঝুম হালকা হেসে উঠল। রাফিনের চোখে যেন তার সন্দেহ জেগে উঠল আরো তীব্রভাবে। নিঝুম শান্ত গলায় বলে উঠল, রাফিন ভাই, আপনি যাকে মেহরাব ভাবছেন উনি মেহরাব নয়। কে আই মিন কাইফ খান সে।
ব্যবহার দেখেছেন না কি বাজে তার? কেকে দাঁতের দাঁত চেপে ঠান্ডা কণ্ঠে বলল, একটা থাপড়াবো বেয়াদব। প্রেমলাপ করতে মন চাইলে বাইরে কি কর, আমার কেবিন থেকে বেরিয়ে যা। নিঝুম যেন কেকের কথার পাত্তা দিল না, মৃদু হাসি রেখে রাফিনের দিকে তাকিয়ে বলল, রাফিন ভাই চলুন, সে তো পারমিশন দিয়েছেনই, চলুন একটু ঘুরে আসি বাইরে থেকে। রাফিনের সব কথাই যেন মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। এই ছেলেটা কি সত্যি মেহেরাব নয়, না বিষয়টা আরো খুঁটিয়ে দেখতে হবে। নিঝুমের কথা কানে আসতেই তার দিকে তাকিয়ে রাফিন কিছুক্ষণ স্থির থেকে মনে মনে বেশ লাফালো খুশিতে। পরি নিজ মুখে আজ ঘুরতে যেতে চাচ্ছে। রাফিন হালকা মাথা নেড়ে বলল, অবশ্যই, জলদি আয়। নিঝুম বাইরে বেরিয়ে গেল আর যাওয়ার আগে কেকে একটু কণ্ঠ কমিয়ে বলল, স্যার 1 ঘন্টা পর ফিরে আসবো। এরপর সে রাফিনের হাত ধরে বাইরে চলে গেল। ঢাকার চারপাশে ভর দুপুরে যানজট যেন তুঙ্গে। কাজের শহর বলে চারিদিকেই মানুষের স্রোত, হর্নের শব্দ, বাস রিকশার ঠেলাঠেলি, পথচারীদের হাঁকডাক, সব মিলিয়ে এক কোলাহল মুখর পরিবেশ। এই কোলাহল পেরিয়ে রাফিন গাড়িটা একটা তুলনামূলক শান্ত জায়গায় পার করলো। তারপর দুজনে হেঁটে গিয়ে বসলো এক নিরালার কোণে। চারপাশে সবুজের ছোঁয়া, দূরে দূরে কয়েকটা গাছের মৃদু বাতাস বইছে। কাছেই ছোট ছোট বাচ্চারা খেলাধুলোয় মেতে আছে, কারোর হাতে বল, কারোর দৌড়ঝাঁপ, কারোর হাসির শব্দে জায়গাটা অদ্ভুত এক স্নিগ্ধতায় ভরে আছে। ব্যস্ত শহরের মাঝখানে যেন হঠাৎ করেই পাওয়া একটা শান্ত পার্ক, যেন খাড়া দুপুর হাওয়ায়। রাফিন নিঝুমের দিকে তাকিয়ে একটু থেমে বলল, তুই শিওর কিভাবে যে ওটা মেহেরাব না? নিঝুম মৃদু হেসে বলল। সে হাসিতে এক ফোঁটা কষ্ট লুকানো থাকলেও কণ্ঠটা ছিল স্থির। আপন মানুষ চিনতে ভুল হওয়ার প্রশ্নই ওঠে না রাফিন ভাই। রাফিনের ঠোঁটে তখন তৃপ্তির এক চিলতে হাসি, যেন কথাটা শুনে সে ভেতরে ভেতরে হালকা স্বস্তি পেল। তারপর গম্ভীর স্বরে বলল, শরীর এখন কেমন? এত তাড়া নিয়ে কাজে আসার কি দরকার ছিল? নিঝুম দৃষ্টি নামিয়ে নিল, কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে বলল, আশায় বেঁধেছিলাম ঘর, কিন্তু সেই ঘর তো ছিল শূন্যে ঘেরা। নিঝুমের কণ্ঠটা খুব নিচু অথচ ভারী, কথাগুলো যেন হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। রাফিন বুঝে গেল আসলে কি বোঝাতে চাচ্ছে সে। এই মুহূর্তে কথার দিক ঘোরানো দরকার, তাই হালকা হাসি টেনে নিয়ে বলল, আমি কি আশা করতে পারি না পরি? টান্স মি, আমি তোকে অনেক সুখে রাখবো। দুঃখেরা তোকে ছুঁতেও পারবে না, দেখিস। নিঝুম কিছু বলল না, শুধু ঠোঁটের কোণে একটি মুচকি হাসি খেললো। কিছু বলল না, কে জানে এই হাসির আড়ালে তার মনে তখন কি ঝড় বইছে। প্রায় 1 ঘন্টা পর নিঝুম অফিসে ফিরে এসে দরজার কেবিনে ঢুকলো। ঢুকেই চোখ কপালে ওঠার জোগাড়। তার টেবিল জুড়ে ফাইলের স্তূপ, একটার ওপর আরেকটা, যেন ইচ্ছে করেই বোঝা বাড়ানো হয়েছে। আর কেকে চেয়ারে বসে দুলিয়ে দুলিয়ে কানে হেডফোন নিয়ে গানের তালে হালকা মাথা নড়ছে, পুরো দুনিয়া থেকে যেন বিচ্ছিন্ন। দৃশ্যটা দেখে নিঝুম বাঁকা চোখে তাকালো, কিন্তু কেকে যেন কিছুই টের পেল না। নিঝুম এগিয়ে গিয়ে কেকের বাম কানের থেকে হেডফোনটা খুলে বলল, স্যার আমার টেবিলে এত ফাইল কেন? কেকে একদম ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকিয়ে বলল, ঘুরতে গিয়েছিলেন, ডাবল কাজ তো করতেই হবে। নিঝুম চোখ বড় করে বলল, তাই বলে এত রাত হয়ে গেলেও তো শেষ হবে না। কেকে নির্বিকার গলায় উত্তর দিল, সো হোয়াট, কথা না বলে কাজ করুন, তাড়াতাড়ি করলে হয়ে যাবে। এই কথাটা বলেই সে আবার হেডফোন কানে গুঁজে নিল। নিঝুম দাঁড়িয়ে রইল ফাইলের স্তূপের দিকে তাকিয়ে, আর মনে মনে বুঝে নিল আজকের কাজটা বোধহয় আর সহজ হবে না। দীর্ঘশ্বাস ফেলে কাজে লেগে পড়ল। স্যার উনি কি আসলেই কাইফ খান? রাফিন এক মুহূর্তে থেমে গম্ভীর স্বরে বলল, আরও খুঁটিয়ে দেখতে হবে। ও কোথায় কোথায় যায়, কার কার সাথে মিশে, সব ডিটেলস আজকের মধ্যেই আমাকে পাঠাবি। এইটুকু বলেই সে আর কিছু না বলে রুমের ভেতরে চলে গেল। রাসেল দাঁড়িয়ে রইল, কিছু জিজ্ঞেস করতে চাইলো, কিন্তু তার আগেই দরজা আটকে দিল। রাসেল একটা কিছু ভেবে সোজা আজিজুল শিকদারের রুমের সামনে গিয়ে
নক করলো ভেতর থেকে। তাকে ডাকলে রাসেল ভেতরে গেল। আজিজুল তখন কিছু ফাইল দেখছিলেন। কিছু বলবে? বলছিলাম স্যার, একটা কথা বলার ছিল। বলে ফেলো, আমার কাজ আছে। স্যার, নিঝুমের বোনকে কি ছেড়ে দেওয়া চায় না? হঠাৎ যে এমন আর্জেন্টে আসলে? বাবা মা মারা যাওয়ার পর থেকে আপনাদের খেয়ে পড়ে বড় হয়েছি, কখনো কিছু চাইনি। আচ্ছা, দয়া করে ছেড়ে দিন না স্যার। আজিজুল চোখে চশমাটা খুলে পাঞ্জাবির সাথে মুছে লাগলো আর বলল, এমন আদর করলে রাসেল বড্ড দেরি করে করলে। ওর রক্তে যদি নার্গিসের রক্ত না থাকবই তো, তাহলে ওপর মহল থেকে বলে ছাড়িয়ে নিতাম, কিন্তু এখন আর সম্ভব না। এখন চেয়েও লাভ নেই, দেরি করে ফেলছো তুমি। রাসেলের কানে কথা গেল না। সে ঘেমে একাকার। প্রায় দেরি মানে কি বোঝাতে চাচ্ছে? রাসেল আস্তে করে বলে উঠল, কি করছেন আপনি স্যার তার সাথে? আমার যা দরকার তা পেয়ে গেছি। বাকি সব রাফিনের বিশ্বস্ত লোকেই করেছে। তাকে তো চেনোই, তার চরিত্রও জানো। আজিজুল শিকদার হাসতে হাসতে রাসেলের কাঁধে হাত দিয়ে বল, চিন্তা করো না, তোমাকে ওর চেয়েও সুন্দর কাউকে এনে দেব বলে আজিজুল বেরিয়ে পড়লো। রাসেল রাগে গজগজ করতে লাগলো। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়েছে তার। গত 2 বছর আগে যেদিন প্রথম নিঝুমের বাড়িতে পা রেখেছিল, সেদিন থেকেই সেই ছোট্ট মেয়েটাকে তার মনে ধরেছিল। এক চঞ্চলতা প্রাণবন্ত মেয়েকে মনের কোণে জায়গা দিয়েছিল। সেই থেকে গত 2 বছর ধরে তার স্কুল টাইমে দূর থেকে দেখার ছুটো প্রায় চন্দ্রীপুর গ্রামে যেত। নূপুর যে তার বোন নিঝুমকে পছন্দ করত না, তার মন হিংসা দিয়ে গড়া, তবুও সে পাত্তা দেয়নি। আর দিবেই বা কেন? ভালোবাসা কি এসব দেখে আসে? ভালোবাসা আমাদের হুট করে আসে, যা আমরা একটু একটু করে অনুভব করতে পারি। না চাইতেও হৃদয়ের কোণে বাসা ও বাঁধি তার নামে। তবে কি তার ভালোবাসা খোয়া গেল এভাবে এক হিংস্র প্রতিশোধের কারণে? তার ভালোবাসা এভাবে বলি হলো কিভাবে? এসব ভাবতে রাসেলের পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। রাগে মুখের রং যেন নিমিষেই পাল্টে গেল। চোখের জল মুছে গটগট পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। মিহির, মিহির, বাসায় যাব বললাম তো, দিয়ে আসবি নাকি একাই চলে যাব আমি? মিহির ল্যাপটপটা বন্ধ করে অলস ভঙ্গিতে তাকিয়ে বলল, বর থাকতে খালি ম্যা করিস কেন তুই? ঐশী বাঁকা চোখে তাকিয়ে রইল। তারপর ঠোঁট ফুলিয়ে বলল, তুই বয়না ছাই, সারাক্ষণ ঝগড়া করিস আমার সাথে। আদর করলে অবশ্যই বড়বড় করতাম। এই কথা বলেই সে মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে রইল। তা শুনে মিহির হঠাৎ এক টানে ঐশীকে নিজের কাছে টেনে নিল। চুলগুলো কানের কাছে আলতো করে গুজে দুষ্টু গলায় বলল, ইস, এই কথা বলতে বছর পার করে দিলি। আজ তোকে আদরে আদরে ভরিয়ে দেব। হাই, সহ্য করতে পারবি তো? ঐশী কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মিহিরের চোখের দিকে। চোখ দুটো কেমন নেশা জড়ানো, গম্ভীর, আগুনে ভরা। আর ঠিক তখনই ঐশীর বুকের ভেতরটা অকারণেই শিরশির করে উঠল। ঐশীর এমন অবস্থা দেখে মিহির ঐশীর আরো কাছে এগিয়ে এসে বলল, বউ আমার না করা সেই মোড়ে এসেছে। আচ্ছা। ঐশী মিহিরের এমন কথা শুনে মিহিরের হাত আরো শক্ত করে ধরে বলল, একদম না। কি করবি তুই? মিহির দাঁতে দাঁত চেপে বলে উঠল, বল, আমার টয়লেট পেয়েছে। আচ্ছা। তা শুনে ঐশী হাত ছেড়ে দিয়ে বলল, ইয়া, যা এখান থেকে। মিহির শীষ বাজাতে বাজাতে ওয়াশরুমে চলে গেল। ঘড়িতে সন্ধ্যা 6টা বাজতে চলল, অথচ নিঝুমের টেবিলে এখনো পড়ে আছে হাতে গোনা 15-20টার মতো ফাইল। দুপুরে আয়ান খাবার দিয়ে গিয়েছিল। সেইটুকু সময়ের ফাঁকি বাদ ছিল শুধু। পুরো সময়টাই সে এক টানা কাজ করে গেছে। চোখ ব্যথা করছে, আঙ্গুলগুলো অবশ্যই আসছে, তবুও ফাইলের শেষ যেন আসছেই না। আর ঠিক তার সামনেই কে দিব্যি আয়েসে বসে আছে। কখনো আপেল কামড়ে খাচ্ছে, আবার কখনো ফোন কানে দিয়ে কাউকে এমনভাবে কথা শোনাচ্ছে যেন ইচ্ছে করেই নিঝুমকে শোনানো হচ্ছে। নিঝুম চোখ তুলে একবার তাকালো, কিন্তু কিছু বলল না। ফাইলের পাতায় চোখ নামিয়ে আবার কলম চালাতে শুরু করলো। মনে মনে শুধু একটা কথাই ঘুরছে, নিঝুম লোকটা যে তাকে ইচ্ছে করে কাজটা দিয়েছে
তা সে দিব্যি বুঝতে পারছে। হুট করেই নিঝুমের মাথায় একটা বুদ্ধি এলো। ভাবনাটা আসতেই সে ঠিক করলো এই মুহূর্তেই সেটা করবে। কিন্তু সে এক পা এগোবার আগেই হঠাৎ দরজাটা ধাক্কা খেয়ে খুলে গেল। এক মেয়ে দৌড়ে এসে কোনো কথা না বলেই কে শক্ত করে জড়িয়ে ধরলো। সবকিছু এত তাড়াহুড়োর মধ্যে ঘটলো যে নিঝুম মুহূর্তের জন্য একেবারে ঝটকা খেল। ঘরের ভেতরের বাতাস যেন হঠাৎ থমকে গেল। কলমটা নিঝুমের আঙুল থেকে আলগা হয়ে এলো। সে অবাক চোখে তাকিয়ে রইল। এই দৃশ্যটার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। আফিয়া এসেছে রওশন খানের সাথে। কে এমনভাবে জড়িয়ে ধরায় সে বিরক্ত হয়ে তাকে সরাতে গেলেও শেষ পর্যন্ত সরালো না। শুধু আর চোখে একবার নিঝুমের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য আফিয়া খুশিতে ঝলমল চোখে তাকিয়ে বলল, কথা কেকি ভাই, আমি চলে এসেছি। চলুন না ঘুরতে যাই। আপনাকে কত মিস করেছি জানেন। প্লিজ চলুন না, একটু ঘুরে আসি। গুলো বলার সময় তার গলায় আবদার, চোখে উৎফুল্লতা। তা শুনে কে আর কিছু বলল না, শুধু আফিয়ার হাত ধরে চেয়ারে থেকে উঠল। তারপর উঠতে উঠতে নিঝুমের দিকে তাকিয়ে বলল, অফকোর্স, কাম অন, লেটস গো। আজ আর কাজ করতে হবে না, বাসায় যান, কাল করে দেবেন। ইউ নো হোয়াট, আজ ভীষণ খুশি আফিয়া এসেছে তাই। এই কথাগুলো বলে সে আফিয়ার সাথে বেরিয়ে গেল। নিঝুম টলমল চোখে চেয়ে রইল দরজার দিকে, ওদের মিলিয়ে যাওয়া পিঠের দিকে। তারপর হঠাৎ করেই ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠল। কিছু না বলে সে নিজের ব্যাগটা গুছিয়ে নিল আর ধীর পায়ে এসেও বেরিয়ে গেল। নিঝুম বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে রিক্সা ধরার চেষ্টা করছিল। ঠিক তখনই হুট করে তার সামনে এসে থামলো কেকের গাড়ি। কাজ নামতেই নিঝুমের চোখ আটকে গেল। গাড়ির ভেতরে আফিয়া কেকের হাত চেপে ধরে একেবারে গা ঘেঁষে বসে আছে। কেকের চোখ থেকে চশমা খুলে শান্ত গলায় বলল, যতই হোক পার্টনার তো। রাত হতে চললো, চলুন হোস্টেল পর্যন্ত পৌঁছে দেই। ওই দিকটা ক্রস করেই তো আমরা যাব, উঠে পড়ুন। নিঝুমের কেন জানি কিছুই ভালো লাগছিল না, তবু কিছু না বলে সোজা গাড়িতে উঠে পড়ল। সঙ্গে সঙ্গে আফিয়া কেকের দিকে ফিরে বিরক্তির সুরে বলল, উফ, এমন প্রাইভেসিতে থার্ড পার্সন গাড়িতে কেন তুললেন কেন কেকি ভাই? কেকে কিছুই বলল না। নিঝুম কথাটা শুনে নিঃশব্দে হেসে ফেলল। হাসিটা বাইরে যতটা হালকা, ভেতরে ঠিক ততটাই ভারী। গাড়ি চলতে শুরু করলো। মাঝপথে হঠাৎ নিঝুমের ফোন বেজে উঠল। দেখলো তার মা রিসিভ করতে ওপাশ থেকে মায়ের গলা, জলদি কাল বাড়ি আসবি, শুধু 2 দিনের জন্য দরকার আছে, তারপর চলে যাস যেহেতু তোর পরীক্ষা। নিঝুম বিরক্তি চেপে বলল, মা। কিন্তু কেন আম্মু, হঠাৎ বাড়ি কেন যাব, কি হয়েছে? একটু থেমে বলল, রাফিনের বাবা এসেছিল বাড়িতে, ফোনে বুঝবি না, বাড়িতে চলে আয় কালকে। নিঝুম দীর্ঘ একটা শ্বাস ছাড়ল। আচ্ছা কাল আসবো, রাখো। এইটুকু বলেই সে ফোন কেটে দিল। গাড়ির ভেতরে কয়েক সেকেন্ড নীরবতা। কেকে রিয়ার ভিউ মিরর দিয়ে একবার নিঝুমের দিকে তাকালো। নিঝুম জানালার বাইরে তাকিয়েছিল, চোখে তখন অদ্ভুত এক দূরত্ব। কিন্তু সেই এক ঝলক তাকানোই কেকের ভেতরে কেন জানে অস্বস্তির ঢেউ তুলে দিল। তা দেখে কেকে চোখ সরিয়ে নিল দ্রুত। নিঝুমকে নামিয়ে দিয়ে কেকে সোজা বাড়ির দিকে রওনা দিল। এমনিতেই আফিয়াকে তার একদম ভালো লাগে না। সব সময় লেগে থাকা সে অভ্যাসটা কেকের ভীষণ অপছন্দ। তাই বাড়ি পৌঁছে ওকে নামিয়ে দিয়েই আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ঠিক তখনই রিয়ার ভিউ মিররে চোখ পড়তেই কেকে টের পেল কেউ একজন তাকে ফলো করছে। এই উপলব্ধিটা তার মুখে ভয় নয়, বরং একটা বাঁকা হাসি টেনে আনলো। শহরের অলিগলি পেরিয়ে সে ঢুকে পড়ল এক অন্ধকার গলিতে। মোড় ঘুরতেই চোখে পড়ল পরিচিত এক ক্লাব। ভেতর থেকে ভেসে আসছে উচ্চস্বরে গান, বাতাসে ছড়িয়ে আছে মদের বিশ্রী গন্ধ। কেকে গাড়ি থামালো, ভেতরে ঢুকে এক কোণার টেবিলে গিয়ে বসলো। সামনে একটা গ্লাস এনে রাখা হলো। প্রথম চুমুক, তারপর আরেকটা। ধীরে ধীরে গ্লাস বদলাতে লাগলো। কয়েক গ্লাস খাওয়ার পর তার সামনে টেবিলে এসে বসলো রাফিন। কেকে চোখ তুলে তাকালো, কিন্তু খুব একটা ভাবান্তর দেখালো না। রাফিন হাসতে হাসতে কেকের হাত থেকে গ্লাসটা টেনে নিয়ে এক চুমুক দিল। তারপর কণ্ঠে বিদ্রুপ ঢেলে বলল, কে রে মেহরা, কি কপাল রে তোর,
বেঁচে ফিরলি কিভাবে? কে লালচে চোখে তাকিয়ে বিরক্ত গলায় বলে উঠল। দূর শালা, আবার মেহরাব মেহরাব করার মানে কি? আর কতবার বলবো আমি কে? কাইফ খান। কের মুখের ভাব জড়ানো কণ্ঠ সব দেখে রাফিনের ভেতরে সে সন্দেহটুকু কেটে গেল। কথায় আছে মানুষ মাতাল হলে সত্যিটাই বেরিয়ে আসে, আজ কেও ঠিক তাই করবে। এই বিশ্বাসে রাফিন খুশি হয়ে নিজেও মদ খেতে শুরু করলো। ধীরে ধীরে দুজনের কথাবার্তা জমে উঠল, হাসি, পুরনো প্রসঙ্গ, ইঙ্গিতপূর্ণ কথা সব মিলিয়ে সময় গড়িয়ে যেতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর রাফিন এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ল যে আর বসে থাকা সম্ভব হচ্ছিল না। তখন রাফিনের ফোনটা নিয়ে সে রাসেলকে কল করলো। কে রিসিভ করতেই সব জানিয়ে দিল। তারপর রাফিনকে সেখানেই রেখে কিছু না বলেই কে ক্লাব থেকে বেরিয়ে গেল। সকালটা আজ কেমন যেন অদ্ভুত। চারপাশে আলো আছে, তবু রোদের দেখা নেই। হালকা মেঘে ঢেকে আছে আকাশ। বাতাসে একটা চাপা নীরবতা, যেন কিছু একটা ঘটবে বলেই দিনটা শুরু হয়েছে। তাসফিয়া ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে বাসের অপেক্ষায়। হঠাৎ পেছন থেকে পরিচিত এক কণ্ঠ। কি বেকামুখি, লিফট চার্জ নাকি? তাসফিয়া বিরক্তির ভাঁজ টেনে পাশ ফিরে তাকাতেই দেখে আয়ান গাড়ির ভেতর বসে আছে, চোখে চশমা, এক হাত স্টিয়ারিং এ, ঠোঁটে চেনা দুষ্টু হাসি। তাসফিয়া ব্রুকুচকে বলল, কেন রে, রাস্তায় কি গাড়ির অকাল পড়েছে নাকি যে তোর কাছ থেকে লিফট নিতে হবে? আয়ান ইচ্ছে করে মুখটা একটু কষ্টের ভঙ্গিতে বানিয়ে ফেললো, গলায় নাটকীয়তা রেখে বলল, থাক, তোর আসার দরকার নেই। এত জ্বর নিয়ে তোকে নিতে এলাম, আর তুই কিনা এভাবে ফিরিয়ে দিচ্ছিস। কথাটা বলেই সে একবার দীর্ঘশ্বাস ছাড়ল, যেন দুনিয়ার সবচেয়ে অবহেলিত মানুষটা সেই। তাসফিয়া ওর ন্যাকামো বুঝেও কিছু বলল না, সোজা গিয়ে গাড়ির ডোর খুলে ভেতরে বসে পড়ল। ওটা দেখে আয়নের মুখ ঝলমল করে উঠল। সে প্রায় লাফিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ল। বেশ খুশির সুরে বলল, অনেক ধন্যবাদ বেকামুখি। তাসফিয়া সঙ্গে সঙ্গে চোখ বড় করে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, এই নামে আর একবার ডাকলে এই গাড়ির ভিতরে মেরে রেখে দিব। আয়ন হাসি চাপতে চাপতে বলে উঠল, আমার রিপ্লাই দেন না মা। তাসফিয়া ব্রু কুচকে তাকাতেই আয়ন তড়িঘড়ি করে ব্যাখ্যা করলো, আমার রিপ্লাই দেন না মা। আরে এই যে তোকে প্রপোজ করলাম, আর একটা রিপ্লাই তো দেওয়া উচিত, তাই না? তাসফিয়া একদম নির্লিপ্ত গলায় জানালো, আমার প্রেম করার কোনো ইন্টারেস্ট নেই, ডিরেক্ট বিয়ে করবো ব্রো, তাই এসব বলে কোনো লাভ নেই। এইবার আয়ন আর কিছু বলল না, চুপচাপ স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি চালাতে থাকলো। তাসফিয়া তা আর চোখে তাকিয়ে ওর মুখের ভাব দেখে হেসে ফেলল। কি রে, তোর হাওয়া ফুস হয়ে গেল নাকি? আয়ন এক চিলতে হাসি ঠোঁটের কোণে টেনে নিয়ে পাল্টা বলল, না, হাওয়া বাড়ানোর জন্য পাম্প করেছি, ওয়েট কর। চন্দ্রীপুর নিঝুম ভার্সিটিতে না গিয়ে ভোরের দিকেই বাড়ির পথে রওনা দিয়েছিল। মনে হয়েছিল হয়তো বাড়িতে ফিরলেই সবকিছু একটু সহজ হবে, হয়তো মা তাকে ভালোর জন্যই ডেকেছে। কিন্তু সে কি জানতো এই আশাটাই হয়তো তার সর্বনাশে শুরু হয়ে দাঁড়াবে। বাড়ির সামনে পা রেখেই নিঝুম থমকে গেল। চারপাশ অদ্ভুতভাবে সাজানো, উঠোনে লোকজনের আনাগোনা, ভেতর থেকে ভেসে আসছে কোলাহলের শব্দ, যেন কোনো উৎসবের প্রস্তুতি চলছে। কিন্তু কেন? ঠিক তখনই বাইরে থেকে গেট বন্ধ করতে আসা নার্গিস আক্তারের চোখে পড়ল নিঝুম। মেয়েকে দেখেই তিনি হঠাৎ খুশিতে ভেঙে পড়লেন। এক দৌড়ে এসে নিঝুমকে জড়িয়ে ধরলেন। মা, তুই এসেছিস? আয় আয়, ভিতরে আয় মা। কথাটা বলেই তিনি কেঁদে ফেললেন। তারপর গলা ভেজা কণ্ঠে বললেন। নিঝুম তখনও অবাক দৃষ্টিতে চারপাশটা দেখছিল। বুকের ভেতর অজানা একটা অস্বস্তি দানা বাঁধছিল। ভেতরে ঢুকে সে আর নিজেকে সামলাতে পারল না। মায়ের হাত চেপে ধরে উৎকণ্ঠিত কণ্ঠে বলে উঠল, আম্মু, বাড়িতে এসব কি হচ্ছে? এত লোকজন, এত সাজসজ্জা কেন? নার্গিস ঘরের সিটকানিটা লাগিয়ে ধীরে ধীরে নিঝুমের পাশে এসে বসলেন। পরের মুহূর্তেই তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। হু হু করে কেঁদে উঠলেন। নিজের কাঁপতে থাকা হাতে নিঝুমের হাতটা শক্ত করে ধরে বললেন, মারে, আমার মেয়েটাকে বাঁচা, ও তো তোরই বোন।
এই কথা শুনে নিঝুম একেবারে হতভম্ব হয়ে গেল। মায়ের কথা সে কিছুতেই বুঝতে পারছিল না। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। সে উদ্বেগ হয়ে মায়ের দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু? নূপুর কোথায়? ওর কি হয়েছে? নার্গিস কাঁপতে কাঁপতে বলে উঠল, নূপুরকে রাফিনের বাবা আটকে রেখেছে মা। বলেছে কালকের মধ্যে যদি তোর সাথে রাফিনের বিয়ে না হয় তাহলে আর মেয়েটাকে পাবো না। একদম নিতেই গলা ভেঙে এলো তার। মা তুই রাজি হয়ে যা, বোনটাকে বাঁচা মা, দয়া কর। এই কথা বলেই নার্গিস অঝরে কেঁদে উঠলেন। নিঝুম নিশ্চুপ হয়ে বসে রইল। চোখ বেয়ে ধীরে ধীরে জল গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু আশ্চর্য, তার ঠোঁটের কোণে এক ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল। মায়ের এই অসহায়তা, এই অনুনয়, সবকিছু মিলিয়ে তার ভেতরে অদ্ভুত এক তিক্ত হাসি জমে উঠেছিল। বোনকে বাঁচাতে হলে তাকেই বলি হতে হবে, এই যুক্তিটা ভাবতেই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কিভাবে পারলো আম্মু? এত সহজে আমায় উৎসর্গ করে দিতে কি করে পারলো? চিন্তার ভিড়ে সে যেন কুল পাচ্ছিল না। নিঝুমকে এমন চুপ করে থাকতে দেখে নার্গিস ভেঙে পড়া গলায় আবার বললেন, কি রে মা, বল না, তুই কি বিয়েটা করবি? নিঝুম কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আম্মু এত বড় শাস্তি আমায় দিও না। আমি আর সহ্য করতে পারছি না আম্মু। আমাকে একটু বাঁচতে দাও আম্মু, নয়তো গলা টিপে মেরে ফেলো আমায়। আমি আর পারছি না আম্মু। নার্গিস চোখের জল মুছে কঠিন গলায় বললেন, রাফিন তো খারাপ না মা, তোকে সুখে রাখবে। এই জীবন নিয়ে আর কি করবি? মেহরাবকে তো আর ফিরে পাবি না। আর অমত করিস না। এই কথাটা শুনে নিঝুম আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ চিৎকার করে বলে উঠল, আমি এক্ষুনি ঢাকা ফিরে যাব। আমি পারবো না বিয়ে করতে। এই কথা বলে সে ব্যাগটা তুলে দরজার দিকে এগোতে গেল। ঠিক তখনই নার্গিস ঝাঁপিয়ে পড়ে নিঝুমের মাথার চুল মুঠো করে খামচে ধরল আর হিস করে বলল, এই বেঈমান, কেমন বোন তুই? এক বোনকে বিপদে ফেলে চলে যেতে চাস? দাঁতে দাঁত চেপে আরো কঠিন গলায় বলে উঠল, তোকে বিয়ে করতেই হবে। সোজা কথায় না মানলে আমাকে মারতে বাধ্য করিস না নিঝুম। চুলের টানে নিঝুম ব্যথায় কুকড়ে উঠল। শুধু তবু আজ সে যেন হার মানতে রাজি নয়। কাঁদতে কাঁদতে আবার বলল, আম্মু আমায় ছেড়ে দাও। আমি থাকবো না। আমি অনেক দূর চলে যাব। তবু আমায় বিয়ে দিও না। তোমার পায়ে পড়ছি আমি আম্মু। নার্গিস ধাক্কা দিয়ে নিঝুমকে বিছানায় ফেলে দিলেন। চুপ কর, তুই আমার মেয়ে যেমন, নূপুরও তেমন চমার মেয়ে। যদি নূপুর সুস্থভাবে না ফিরে তো আমি তোকে গলা টিপে মারবো। নিঝুম অসহায় চোখে তাকিয়ে কাপা গলায় বলে উঠল, তাহলে এক্ষুনি মারো আম্মু। হয় মরবো নয়তো পালাবো। তবু আমি বিয়ে করব না। এই কথায় নার্গিস পুরোপুরি ক্ষেপে গেলেন। ঘরের টেবিল থেকে স্টিলের খুন্তিটা তুলে নিয়ে নিঝুমের পিঠে আঘাত করলেন। যে জায়গাটা সবে মাত্র সেরে উঠেছিল সেই যন্ত্রণাটা যেন মুহূর্তেই জেগে উঠল। নিঝুম চিৎকার করে উঠল, আম্মু মেরো না, দয়া করে ছেড়ে দাও আম্মু। কিন্তু নার্গিস থামলেন না। আরো 2-3 বার আঘাত করতে পিঠে হালকা রক্তের ছাপ স্পষ্ট হয়ে উঠল। হঠাৎ যেন নিজেই থেমে গেলেন তার এমন রক্তের দাগ দেখে। খুন্তিটা নিচে ফেলে দিয়ে হুঁশিয়ারির সুরে বললেন, চুপচাপ ঘরে থাকবি। বিকেলে আংটি পরাতে আসবে রাফিনের বাড়ি থেকে সবাই। যাওয়ার আগে নিঝুমের দিকে চোখ রাঙিয়ে বললেন, কিছু করার চেষ্টা যদি করিস বটি দিয়ে কেটে 2 ভাগ করে রাখবো, বুঝেছিস? এই কথা বলেই নার্গিস ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরেল থেকে দরজাটা শক্ত করে আটকে দিলেন। ঘরের ভেতর পড়ে রইল নিঝুম। ভাঙা শরীর, ভাঙা শ্বাস আর এক রাশ নিঃশব্দ আর্তনাদ, যেন তার আজ আর আর্তনাদ করাও ক্ষমতা নেই। নিঝুমের পিঠ ফেটে রক্ত বের হয়ে আসছে। শাড়ির কাপড় ভিজে লালচে দাগ ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। অথচ আশ্চর্য, এই শারীরিক ব্যথাটা তাকে ততটা কষ্ট দিচ্ছে না যতটা কষ্ট দিয়েছে আজ তার মায়ের কথাগুলো। আজ সে বুঝেছে রক্তের সম্পর্ক সব সময় আশ্রয় হয় না। আজ সে কেমন তিক্ততা অনুভব করছে যে নিজের মাই কখনো কখনো সবচেয়ে বড় আঘাতটা দিতে পারে। ঠিক এমন মোহে ঢুকে পড়ল যেন। বিছানায় শুয়ে শুয়ে নিঝুম ছাদের দিকে তাকিয়ে থাকে। চোখের কোণ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ে। বালিশ ভিজিয়ে দেয়। গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। কাঁদবার শক্তিটুকুও যেন আজ তার নেই। সে কি সত্যি এতটাই অপ্রয়োজনীয় একটা বোনকে বাঁচাতে আমাকে এভাবে বিলিয়ে দিতে পারে?
একটা বোনকে বাঁচাতে আমাকে এভাবে বিলিয়ে দিতে হবে? মায়ের সেই কথাগুলো বারবার কানে বাজতে থাকে। তোকে বিয়ে করতেই হবে, না মানলে মারবো। চোখ বন্ধ করে ফেলে, বুকের ভেতরটা হু হু করে ওঠে। আজ সে শুধু আঘাত পায়নি, আজ সে বিশ্বাস হারিয়েছে মায়ের উপর, নিজের উপর, পুরো জীবনের উপর। বাইরে উঠোনে লোকজনের কোলাহল, হাসি, কথা, আয়োজন সব মিলিয়ে যেন উৎসব। আর এই ঘরের ভেতরে যে একটা মেয়ে ধীরে ধীরে ভেঙে পড়েছে তা কি কেউ বুঝতে পারছে না? নিঝুম ঠোঁট কামড়ে ধরে নিজেকে সামলায়, কাপা হাতে চোখের জল মুছে নেয়। চোখের দৃষ্টি ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। হুট করেই পাগলের মতো হেসে উঠল। তার মস্তিষ্ক যেন কোনো কাজই করছে না, এমন পরিস্থিতিতে পড়ে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। যেই সময়টাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, ঠিক সেই সময়টাই আমাদের সামনে দ্রুত এসে ধরা দেয়। নিঝুমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। দুপুরবেলা নানি এসে ওর ঘরে বসেছিল। পিঠের ক্ষতটায় মলম লাগিয়ে দিয়েছে নিজ হাতে। লাগাতে লাগাতে কেঁদেছে নানিও। আদর, মায়া আর অসহায়ত্ব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। নিঝুম কিছু বলেনি, শুধু চুপ করে সহ্য করেছে। নিঝুমের এমন চুপ থাকা আজ তার নানিও যেন ভয় করছে। ছোটবেলা থেকেই মেয়ে নার্গিস এমন এক রুখা, জেদটা বড্ড বেশি, কিন্তু নিঝুম ঠিল তার উল্টো। কষ্ট পেলেও কাউকে দেখাতে চায় না। বিকেল হতেই বাড়িটা ধীরে ধীরে ভিড়ে ভরে উঠল। রাফিনদের বাড়ির সবাই এসে হাজির হলো, শুধু তার বাবা বাদে। আজিজুল শিকদারের জরুরি কোনো কাজে আটকে পড়েছেন, তাই আসতে পারেননি। সবার সঙ্গে রাফিনও এসেছে। শুভ্র পাঞ্জাবিতে তাকে আজ বেশ পরিপাটি লাগছে, মুখে হালকা হাসি, চোখে তার যেন জয়ের উল্লাস, যেন সবকিছু তার নিয়ন্ত্রণেই আছে। আর নিঝুম, সে তখন নিজের ঘরেই বসে আছে। হালকা গোলাপি শাড়ি, দুহাত ভরা চুড়ি সাজানো হয়েছে যত্ন করে, কিন্তু এই সাজ তার কাছে কোনো আনন্দের না, বরং শ্বাসরুদ্ধকর এক বোঝা। এই সাজসজ্জা তার সুখের জন্য নয়, এই সাজ সেই শয়তানের জন্য, সেই নিচু লোকটার জন্য, যে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে তাকে নিজের করে নিতে চাইছে। নিঝুম আয়নাতে নিজের চেহারা তাকিয়ে দেখতে লাগলো, মুখে হাত দিয়ে নিজের গাল ছুলো। আচ্ছা, তার কি মুখে কপালে শুধু কি দুঃখরাই ছোঁয়া দেয়? কিন্তু কেন? একটু সুখ দিলই বা কি ক্ষতি হতো বুঝি? ভাবতেই নিঝুম হেসে উঠল। হ্যাঁ তো, আজ বড্ড হাসি পাচ্ছে যেন। দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য বোধহয় অধীর চেষ্টা করছে। দুপুরে যেন আজ ঘটা করে আয়োজন করা হয়েছে, তবে খরচের পুরোটা ব্যয় রাফিনের। খাওয়া শেষ হতেই রাফিন নার্গিসকে বলল, মামি, নিঝুম রুম থেকে বের হয় না কেন? ডাকুন তো আগে, শুভ কাজটা সারি, তারপর গল্প গুজব হবে। আচ্ছা বাবা। নার্গিস একটুখানি হেসে সহমত জানালেন। এরপর নিঝুমকে ডেকে এনে সবার পাশে বসানো হলো। শারমিন শিকদার তাকিয়ে দেখলো, নিঝুমকে পাশে বসিয়ে আদর করলো মাথায় হাত বুলিয়ে। রাফিন, সে যেন দৃষ্টি সরাতে পারছে না, চোখ সবসময় নিঝুমের উপরেই, কিন্তু নিঝুম, সে নিচে তাকিয়ে মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। আংটি বদল অনুষ্ঠান শুরু হতেই সময় গতিতে নিঝুমের আঙুলে আংটি পরানো হলো। আর ঠিক তখনই এক মুহূর্ত দেরি না করে নিঝুম ঘরের ভেতরে চলে গেল। রাগে ঘৃণায় তার পুরো হাত কাঁপছিল। রুমে গিয়ে আঙুল থেকে আংটিটা খুলে ফেলতে যাবে, ঠিক সেই সময় দরজা ঠেলে রাফিন ঘরে ঢুকে পড়ল। নিঝুম যেন আরো তেতে উঠল। এসব কোন ধরনের অভদ্রতা? রাফিন ভাই না বলে ঘরে ঢুকলেন কেন? রাফিন মুচকি হেসে বিছানার এক পাশে বসে পড়ল, হালকা ঠাট্টার সুরে বলল, আর তো মাত্র 24 ঘন্টা, তারপর তো তুই বউ হবি। পারমিশন নেওয়ার আবার কি আছে? নিঝুম তার লালচে চোখ রাঙিয়ে বলে উঠল, শয়তানের আবার পারমিশন লাগে নাকি? আপনি মানুষ না রাফিন ভাই, হুমকি দিয়ে বিয়ে করলেই আমাকে পাবেন। যদি এমনটা ভেবে থাকেন তাহলে বলবো আপনি বড্ড কাঁচা খেলোয়াড়। এই কথায় রাফির নিজের মাথার চুলে হাত বুলিয়ে হেসে ফেলল, চোখে এক ধরনের আত্মবিশ্বাস, গলায় অদ্ভুত শান্ত ভঙ্গি। বল না, বল, তোর সব কিছু সহ্য করার ক্ষমতা আমার আছে। তোকে আমি কতটা ভালোবেসেছি তুই কি জানিস? একটু আমার ভালোবাসাকে গ্রহণ কর, তোকে আমি পুরো পৃথিবী জুড়ে সুখ দিব।
নিঝুম হালকা হেসে বলল, পৃথিবীর ওপারেই না হয় শোকটা পার্সেল করে দিন। রুম থেকে বেরোন প্লিজ। রাফিন আর কিছু বলল না, শুধু মুখে হাসি রেখা টেনে চুপচাপ চলে গেল। বিকেল শেষ হতেই সন্ধ্যা নেমে এসেছে। রাতের আকাশে সূর্য বিদায় নিয়েছে। চাঁদ আর তার জায়গা নিয়ে জ্বলে উঠেছে আকাশ জুড়ে। এত মানুষের ভিড়ে নিঝুম যে বের হয়েছে তা কেউ দেখলো না। নার্গিস রুমে এসে দেখতে পেল নিঝুম মাথা থেকে হিজাব খুলছে। তা দেখে রেগে গিয়ে বললেন, তুই পালাচ্ছিস? নিঝুম ঠোঁটের কোণায় হালকা হাসি টেনে উত্তর দিল, পালালে কি আর ফিরে আসতাম আম্মু? নিঝুম বিছানায় বসলো, পাশে তার মা। হঠাৎ নিঝুম নার্গিসের কোলে মাথা রাখলো, কিন্তু তাতে নার্গিসের কোনো প্রতিক্রিয়া নেই, এমনকি মাথায় হাতও আজ বুলালো না। নিঝুম অপর দিকে তাকিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে করুণভাবে হাসলো। মনের ভেতরে এক অদ্ভুত অনুভূতি, ভালোবাসার ব্যথার মিশ্রণ, যা নিঝুমকে শান্তির সঙ্গে আচ্ছন্ন করেছে। নার্গিস নিঝুমের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, দেখ মা, মেহরাবের জায়গাটা একবার রাফিনকে দিয়ে দেখ। কে জানে, হয়তো সে মেহরাবের মতোই ভালোবাসবে, হয়তো তার থেকেও বেশি। তার ছেলের হাসি ঠোঁটে টেনে নিঝুম বলল, তাহলে আম্মু, আমি যদি এখন মৃত্যু পথে হাঁটি, সেই পথ কি আরেকজন নিয়ে হাঁটতে পারবে? সে কি নিমিষেই আমার কষ্ট নিয়ে নিতে চাইবে? অবশ্যই পারবে, পারবে না কেন? নিঝুম হাসতে হাসতে তার মায়ের হাত নিজেই ধরে তার মাথায় রাখলো আর বলল, হাতের 5টা আঙুল যদি সমান হতো তাহলে তো হতোই আম্মু। একজনের মৃত্যু চাইলেই যেমন কেউ দিতে পারে না, একজনের কষ্ট যখন আরেকজন যেমন নিতে পারে না, ঠিক তেমনি একজনের অধিকার আরেকজনও নিতে পারে না। সে চাইলেও তার মতো আগলে রাখতে পারবে না। নার্গিস নিঝুমের মাথা থেকে হাত সরিয়ে নিল আর বলল, সংসার জীবনে দুদিন যা ঠিক হবে, রাফিনের মন বেশ ভালো। নিঝুম তার মায়ের কোল থেকে মাথা তুলে চুল খোপা করতে করতে বলল, বদমাইশের সাথে ফেরেশতার তুলনা নাই বা করলে আম্মু।